using the computer audio. Share screen. ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আচ্ছা, আজকে যেটা আমরা শিখবো, আজকে আমরা শিখবো ইংরেজি প্রথম পত্রে যেভাবে সিন প্যাসেজের প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা সবাই যারা লাইনে রয়েছো, তোমরা খাতা কলম এটা করবে, কাছে রাখবে, যাতে প্রয়োজনীয় যে জিনিসগুলো তোমাদের অজানা রয়েছে এখন পর্যন্ত শিখোনি সেগুলো নোট রাখতে পারো। তাহলে আজকে আমাদের টপিকস হবে ইংরেজি প্রথম পত্রে, ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে আহ, প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের ইংরেজি প্রথম পত্রে সিন প্যাসেজে কোশ্চেন নাম্বার 1, সিন প্যাসেজে কোশ্চেন 1 এর দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে এ এ পোর্শনে তোমার পাবা এমসিকিউ, আর বি পোর্শনে পাবা সিকিউ। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে 15 মার্কের। ইংলিশ ফার্স্ট পেপারে 1 নম্বর প্রশ্ন হচ্ছে 15 মার্কের। একের দুইটা অংশ আছে, আমি বলছি আবার। একের এ হচ্ছে এমসিকিউ, যেটা হচ্ছে মাল্টিপল চয়েস অ্যান্সার, আর হচ্ছে বি হচ্ছে সিকিউ। ওকে, আমরা আজকে আলোচনা করব কিভাবে আহ, প্রশ্নের উত্তর লিখলে ফুল মার্ক পাওয়া যায়। ওকে, ইংরেজি প্রথম পত্রে যেভাবে সিন প্যাসেজের প্রশ্নের উত্তর লিখতে হয়।
আমার সঙ্গে থাকবে ওকে হাউ টু রাইট কোশ্চিন আনসার্স টু গেট ফুল মার্কস। তাহলে আজকে যেটা শিখবো আমরা আহ, কিভাবে প্রশ্নের উত্তর লিখলে ফুল মার্ক পাওয়া যায়। প্রথমে আমাদের জানতে হবে কারা প্রশ্ন গঠন করে। প্রথমে যেটা জানতে হবে উত্তর লেখার আগে জানতে হবে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় এবং কোন শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ গুলো প্রশ্ন তৈরি করে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কারা প্রশ্ন গঠন করে। ওকে, প্রশ্ন সাধারণত ডাব্লিউএস কোশ্চিন এবং অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত হয়। আমাদের মনে রাখতে হবে প্রশ্ন সাধারণত ডাব্লিউএস কোশ্চিন ডাব্লিউ বা এইস যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো রয়েছে হু হুইজ হোয়াট হোয়েন হাউ এগুলো দিয়ে প্রশ্ন হয় এবং প্রশ্ন হয় অক্সিলারি ভার্ব দিয়ে। যে বি ভার্ব আছে, ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মডেল ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব গুলো দিয়ে প্রশ্ন হয়। তবে বিশেষ কিছু স্পেশাল ওয়ার্ড বা ওয়ার্ডস দিয়েও প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম নরমালি তিন ধরনের বিষয় দিয়ে প্রশ্ন হয়। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড বা ওয়ার্ডস দিয়ে। এখন তোমরা যারা লাইনে রয়েছো, তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো বা যারা দেখবে পরবর্তীতে, তোমাদেরকে জানিয়ে রাখি আহ, এটি কেন শিখবো। কেন শিখবো প্রশ্ন কারা গঠন করে। প্রশ্ন যারা গঠন করে এটা আমরা এই জন্যই শিখবো যে হচ্ছে তাহলে উত্তরটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন হলে উত্তরটা আলাদা হয়। বি ভার্ব দিয়ে যদি হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন হয়, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হয়, তাহলে উত্তরটা এক ধরনের হয়। আবার স্পেশাল ওয়ার্ড বা ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা হয়, এর উত্তরের ধরনটাও আলাদা। তাহলে আমাদের প্রশ্নের সময় ধারণা আগে রাখতে হবে। প্রশ্নের ধারণা যদি আমরা রাখতে পারি তাহলে উত্তরটা আমরা ঠিকমতো দিতে পারবো। ওকে, প্রশ্ন সাধারণত তিন ভাবে গঠিত হয়। প্রশ্ন সাধারণত তিন ভাবে গঠিত হয়। প্রথমটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা, এই যে হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, হু, এগুলো দিয়ে প্রশ্ন হয়। এগুলো দিয়ে প্রশ্ন হলে এই উত্তরগুলো হয় আহ, বর্ণনামূলক। আহ, বর্ণনামূলক উত্তর হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়। তারপরে অক্সিলারি ভার্বস, যেমন এম ইজ আর ওয়াস ওয়ার, এর বি ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে ডু ভার্ব রয়েছে, ডু ডাজ ডি, তারপরে মডেল ভার্ব রয়েছে। এগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয়, এগুলো নর্মালি প্রশ্ন করা হয় সম্মতি জানানোর জন্য। এগুলো প্রশ্ন এই অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় সম্মতি জানানোর জন্য। যেমন এই যে যখন যদি কোনো প্রশ্ন এই যে অক্সিলারি ভার্ব দিয়ে হয়, তার মানে তোমার কাছ থেকে সে সম্মতি জানতে চাওয়া হচ্ছে। তাহলে আহ, এইগুলো দেখো, তোমরা হচ্ছে তোমরা মাথা ঝকায়ও এই উত্তর দিতে পারবে। যদি কোনো প্রশ্ন করা হয় বি ভার্ব দিয়ে বা হ্যাভ ভার্ব দিয়ে বা ডু ভার্ব দিয়ে বা মডেল ভার্ব দিয়ে, এই প্রশ্নের উত্তরগুলো তোমার মুখে শব্দ উচ্চারণ না করেও উত্তর দিতে পারবা। এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্বস। আর ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করা হলে তোমাকে মুখে শব্দ উচ্চারণ করতে হবে, যেন হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম, তোমাকে এই প্রশ্ন যদি করা হয় তখন তোমাকে মুখে শব্দ উচ্চারণ করতে হবে যে মাই নেম ইজ, বলতে হবে মাই নেম ইজ রাজু। কিন্তু যদি তোমাকে এই যে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, তুমি মুখে শব্দ উচ্চারণ না করেও উত্তর দিতে পারবে। যেমন আর ইউ এ স্টুডেন্ট, তুমি মাথা ঝকায়ও উত্তর দিতে পারবে। আর ইউ এ স্টুডেন্ট, তুমি মাথা ঝকায়ও উত্তর দিতে পারবে। তাহলে এই যে প্রশ্ন সাধারণত তিন ভাবে গঠিত হয়। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চিন, যেটা তোমাকে আহ, বর্ণনা বা ব্যাখ্যা করতে হবে। একটা অক্সিলারি ভার্ব, যেখানে তোমার মতামত চাওয়া হয়। আরেকটা হচ্ছে স্পেশাল ডিসক্রাইবিং ওয়ার্ড বা ওয়ার্ডস। এই তিনটা সম্বন্ধে তোমাকে ভালো ধারণা থাকতে হবে। প্রশ্ন যখন উত্তর লিখবে, তিন প্যাসেজের প্রশ্নের জন্য উত্তর লিখবে তোমরা, তখন তোমাকে এই তিন ভাবে গঠিত প্রশ্ন সম্বন্ধে ভালোভাবে ধারণা থাকতে হবে। কোন ভাবে প্রশ্ন আসলে কি ধরনের উত্তর হয় এটা। ওকে, তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চিন পাইছি। এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চিন, এগুলো দিয়ে প্রশ্ন। একটা অক্সিলারি ভার্ব দিয়ে এগুলো দিয়ে প্রশ্ন হয়। আর একটা হচ্ছে স্পেশাল ডিসক্রাইবিং ওয়ার্ড বা ওয়ার্ডস, বিশেষ কিছু বর্ণনামূলক শব্দ বা শব্দদ্বয়। আচ্ছা, স্পেশাল ডিসক্রাইবিং ওয়ার্ড বা ওয়ার্ডস গুলো কি আমরা দেখে নেই। যেমন দেখো, এক নম্বর, ডিসক্রাইব দ্য গেমস এন্ড স্পোর্টস ইন হুইচ সিয়াম পার্টিসিপেটস ইন 2-3 সেন্টেন্স। ডিসক্রাইব দ্য গেমস, এই যে দেখো
এই যে স্পেশাল ডিসক্রাইবিং ওয়ার্ডস, এই যে ডিসক্রাইব, এই শব্দটা দিয়েও প্রশ্ন হতে পারে। যে ডিসক্রাইব মানে বর্ণনা করো দ্য গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলাকে ইন হুইচ সায়েম পার্টিসিপেট, সায়েম যেগুলো অংশগ্রহণ করে, ইন 2-3 সেন্টেন্সেস, 2-3 বাক্যে। যে ডিসক্রাইব দ্য গেমস এন্ড স্পোর্টস, দেখো এই যে গেমস এন্ড স্পোর্টস গুলোকে বর্ণনা করতে বলছে, যেগুলো সায়েম অংশগ্রহণ করে, এটা 2-3 সেন্টেন্সের করতে বলছে। তাহলে ডিসক্রাইব মানে বর্ণনা করা। যখন বলবে ডিসক্রাইব, ডিসক্রাইব বর্ণনা করো, ঠিক আছে, তখন তোমরা বর্ণনা করবে 2-3 সেন্টেন্সে। তারপরে থাকবে দেখো, এই যে মেনশন দ্য থিংস দ্যাট হ্যাভ বিন অ্যাচিভড বাই এ সিটিজেন, ঠিক আছে। মেনশন মানে উল্লেখ করো, মেনশন মানে উল্লেখ করো দ্য থিংস, বিষয়গুলো, দ্যাট হ্যাভ বিন অ্যাচিভ, যেটা অর্জন করে, বাই, হ্যাঁ, অর্জিত হয় বাই এ সিটিজেন, একজন নাগরিকের দ্বারা। তাহলে মেনশন শব্দের অর্থ তুমি যদি না জানো তুমি পারবে না। তাহলে মেনশন দ্য থিংস, মেনশন মানে উল্লেখ করা। তারপরে এই ধরনের এইভাবে প্রশ্ন হয়, নেম অফ দ্য ডিজিজেস, নেম দিয়ে। নেম অফ দ্য ডিজিজ মানে এই রোগগুলোর নাম বলো। রোগগুলোর, এই ডিজিজ মানে রোগ, রোগ ব্যাধি, ডিজিজ মানে রোগ ব্যাধি। তাই দেখো, নেম দ্য ডিজিজেস মানে রোগ ব্যাধিগুলোর নাম হচ্ছে বলো, দ্যাট ক্যান বি ম্যানেজ বাই যোগা, যেটা যোগার দ্বারা, যোগ ব্যায়ামের দ্বারা কি করা যায়, যেটা সমাধান করা যায়। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে নেম দ্য ডিজিজেস মানে, নেম দ্য ডিজিজ মানে নাম চাওয়া হয়েছে। যদি এইভাবে প্রশ্ন তৈরি হয়, নেম দিয়ে প্রশ্ন তৈরি হয়, তার মানে তোমাকে বুঝতে হবে যে নাম চাওয়া হয়েছে কোনো কিছু। ওকে, এক্সপ্লেইন, ডিপিক্টস, এক্সপ্রেস। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো, ডিপিক্টস মানে প্রকাশ করো, এক্সপ্রেস মানে প্রকাশ করো, ইন ইউর ওন, ইন ইউর ওয়ার্ডস, তোমার ভাষায়। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে বড় উৎসবের। তাহলে এক্সপ্লেইন, ডিপিক্ট, এক্সপ্রেস, এগুলো মানে প্রকাশ করে, এই শব্দের অর্থ জানতে হবে। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো, ডিপিক্ট মানে উল্লেখ করো বা প্রকাশ করো, এক্সপ্রেস মানে প্রকাশ করো। ইন ইউর ওয়ার্ডস তো নিজের ভাষায়, ইন ইউর ওন ওয়ার্ডস নিজের ভাষায়। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে বড় উৎসবের। তাহলে নিজের ভাষায় দেশের সবচেয়ে বড় উৎসবের আহ, ইয়া করো, ব্যাখ্যা করো। তাহলে এই যে এক্সপ্লেইন, ডিপিক্স, এক্সপ্রেস শব্দগুলোর অর্থ তোমাকে আগে থেকেই জানতে হবে। ওকে, এইভাবে প্রশ্ন তৈরি হয়। দেখো এইভাবে প্রশ্ন তৈরি হয়। ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, তোমার প্যাসেজটি পড়ার পর, গিভ সাম এক্সাম্পলস, কিছু উদাহরণ দাও, অফ মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্টস রিমার্কেবল পারফরমেন্স। তাহলে মাইকেল ফেলপস সুইমার, উসাইন বোল্ট এক স্প্রিন্টার, এদের রিমার্কেবল উল্লেখযোগ্য পারফরমেন্স, তাহলে উল্লেখযোগ্য যে পারফরমেন্স, তাদের যে যেগুলো দেখিয়েছে ট্রাকে, সেগুলো ইয়া করো, কি বলে, উদাহরণ দাও, কি কি করেছে তারা। তাহলে দেখো, ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, প্যাসেজটি পড়ার পর, গিভ সাম এক্সাম্পলস, কিছু উদাহরণ দাও, অফ মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্টস রিমার্কেবল পারফরমেন্স। তাহলে মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্টের উল্লেখযোগ্য যে পারফরমেন্স, এটা সম্বন্ধে কিছু উদাহরণ দাও। তাহলে যে এইভাবেও প্রশ্ন হয়। অ্যানালাইজ দ্য কন্ডিশন অফ ট্যুরিজম অফ ভুটান। অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করো, অ্যানালাইজ মানে এইভাবেও প্রশ্ন হয়। তাহলে এইটা সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে যে অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। তাহলে অ্যানালাইজ দ্য কন্ডিশন, অবস্থার কি, কন্ডিশন অফ ট্যুরিজম অফ ভুটান, তাহলে ভুটানের যে ট্যুরিজম এর অবস্থার বিশ্লেষণ করো, এটা। তারপরে দেখো, পয়েন্ট আউট দ্য রিজনস অফ বিকামিং এ নান অফ মাদার তেরেসা। তাহলে পয়েন্ট আউট দ্য রিজনস, কারণগুলো চিহ্নিত করো, অফ বিকামিং এ নান অফ মাদার তেরেসা, মাদার তেরেসা একজন সন্ন্যাস হওয়ার কারণগুলো উল্লেখ করো। পয়েন্ট আউট মানে উল্লেখ করা, পয়েন্ট আকারে বের করা যে কারণগুলো কি। পয়েন্ট আউট দ্য রিজনস, কারণগুলো চিহ্নিত করো। রিজনস মানে অনেকগুলো কারণ রয়েছে, তাহলে কিসের রিজনস, অফ বিকামিং এ নান, একজন নান হওয়ার, কার, অফ মাদার তেরেসা, মাদার তেরেসার। ওকে, এইভাবে প্রশ্ন হয়। পয়েন্ট আউট মানে চিহ্নিত করা। জাস্টিফাই দ্য আইডিয়া দ্যাট দ্য পালা রুলার্স ওয়ার ডিভোট বুদ্ধিস্ট। জাস্টিফাই দ্য আইডিয়া দ্যাট দ্য পালা রুলার্স ওয়ার ডিভোট বুদ্ধিস্ট। তাহলে এই যে পাল রাজারা, শাসকরা যে ধর্মপ্রাণ বুদ্ধ ছিল, তাহলে এই যে এই আইডিয়াটাকে কি, সত্যতা যাচাই করো, সত্য কিনা।
তাহলে এই আইডিয়াটা, এই যে এই ধারণাটা যে পালার রুলার্সরা ছিল কি বুদ্ধিস্ট, ডিভোট বুদ্ধিস্ট। তাহলে এই যে এটা সততা কি করো, জাস্টিফাই করো, বিচার করো। তাহলে ওরা অনেক বৌদ্ধ মঠ তৈরি করেছে। এই ধরনের অনেকগুলো কারণ রয়েছে। এই ধরনের প্রশ্ন হতে পারে, জাহিদ ড্রিম ফর এ ডেমোক্রেটিক সোসাইটি। দেখো প্যাসেজ থেকে একটা লাইন তুলে দেওয়া হয়েছে। প্যাসেজ থেকে লাইন তুলে দিয়ে বলা হবে, হোয়াই ডাজ দ্য রাইটার সে দিস, হোয়াই ডাজ দ্য রাইটার সে দিস, রাইটার কেন বলেছে যে জাহিদ ড্রিম ফর এ ডেমোক্রেটিক সোসাইটি। জহির রায়হান ড্রিম, স্বপ্ন দেখেছিল, ফর এ ডেমোক্রেটিক সোসাইটি, এক গণতান্ত্রিক সমাজের। তাহলে প্যাসেজ থেকে লাইন তুলেও এইভাবে তোমার মতামত চাওয়া হবে যে হোয়াই ডাজ দ্য রাইটার সে দিস। ওকে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা প্রশ্ন লেখার আগে যেটা মাথায় রাখতে হবে, এই যে ৫-৬টা বিষয়, এই বিষয়গুলো যদি একটা মিস হয়, তুমি প্রশ্নে নাম্বার পাবে না। টিচার তোমাকে 0 দিতে পারে। অবশ্যই উত্তর, প্যাসেজে উত্তর লেখার আগে অবশ্যই এই নিয়মগুলো একটাও যেন মিস না হয়। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, দেখি প্রথম নিয়মটা কি। প্রশ্ন যে টেন্সে থাকে, উত্তর সেই টেন্সে হয়। তাহলে যখন সিন প্যাসেজের কোশ্চেন আনসার লিখবে, কোশ্চেনটা যেই টেন্সে হবে, উত্তরটাও সেই টেন্সে হবে। এটা মাথায় রাখতে হবে। তোমরা যদি এটা তোমরা যদি এই যে প্রশ্নের টেন্স সঙ্গে উত্তরের টেন্স যদি আলাদা হয়, এটা উত্তরটা আসবে না, ভুল উত্তর আসবে। ওকে, এইবার হচ্ছে সেকেন্ড যেটা মাথায় রাখতে হবে। প্রশ্নটি যদি পেসিভে হয়, তবে উত্তরটিও পেসিভে হবে। তাহলে যেই প্রশ্নটা পেসিভে দেয়া থাকে, তাহলে উত্তরটাও পেসিভ হবে। তোমরা ভয়েস টেন্স অবশ্যই শিখছো। সাবজেক্ট যদি নিজেই করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট যদি কাজটা নিজে না করে, কাজটা তার উপরে আসে বর্তায়, তাহলে সে পেসিভ। তাহলে প্রশ্ন যদি পেসিভ হয়, পেসিভ ভাব, পেসিভ চিনার উপায় হচ্ছে একটা হেল্পিং ভার্ব প্লাস ভার্ব থ্রি থাকবে। হেল্পিং ভার্ব প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে পেসিভ চিনার উপায়। ওকে, তাহলে এই দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। আরো দেখো, প্রত্যেক প্রশ্নের উত্তর কমপক্ষে 2 থেকে 3 লাইন হতে হবে। এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে প্রত্যেক প্রশ্নের উত্তর কমপক্ষে 2 থেকে 3 লাইন হতে হবে। তাহলে যদি সম্ভব হয় যে 1 লাইনে দিলে উত্তর হয়ে যাচ্ছে, তারপরেও তোমাকে একটা সাপোর্টিং লাইন দিতে হবে। তোমরা যদি বইগুলোতে দেখো, বিভিন্ন মেগাজিন দেখো, দেখবে যে 1 লাইনের প্রশ্নের উত্তর খুবই কম আছে। যদিও কোনো প্রশ্নের উত্তর 1 লাইনে দেওয়া সম্ভব, তারপরে তোমরা মেইন উত্তর দেওয়ার পর একটা সাপোর্টিং লাইন দিবে। আমরা কিভাবে সাপোর্টিং লাইন দিতে হয়, আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা জানবো এটা। তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে যে প্রত্যেক প্রশ্নের উত্তর কমপক্ষে 2 থেকে 3 লাইন হতে হবে। কখনো 1 লাইনে অ্যান্সার করবে না, কারণ 2 মার্ক মাথায় রাখতে হবে। প্রশ্নে যদি ইউ থাকলে উত্তরে আই বা উই হয়। প্রশ্নে যদি ইউ বলা হয়, ঠিক আছে, হোয়াট ডু ইউ থিংক, ধরুন এই ধরনের প্রশ্ন যদি করা হয়, তখন উত্তরে তোমাকে আই বা উই দিয়ে উত্তর শুরু করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। টেক্সট বা প্যাসেজ হতে কোন ইনটেক লাইন উত্তর হিসেবে নেওয়া যাবে না। এটা ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি একটা অবশ্য করণীয় একটা বিষয় এটা। এটা এই যে 5 নাম্বারটা দেওয়া উচিত ছিল 1 নম্বরে। টেক্সট বা প্যাসেজ হতে কোন ইনটেক লাইন, মানে তোমরা উত্তর হিসেবে ব্যবহার করতে পারবে না। যদি কোনো প্রশ্নের উত্তরে তুমি যদি প্যাসেজে তুলে দাও, টিচার তোমাকে 0 দিবে। এটা বোর্ড থেকে নির্দেশনা রয়েছে যে যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর লেখার সময় প্যাসেজ থেকে কোনো লাইন তুলে দেয়, হুবহু চেঞ্জ না করে তুলে দেয়, তার টিচার তাকে 0 দেওয়ার ক্ষমতা রাখে, দিতে পারবে। 6 নম্বর দেখো, প্রশ্নে অক্সিলারি ভার্ব যেমন এই যে ইস আর ওয়াস ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ডু, ডিড ব্যতীত থাকলে উত্তর লেখার সময় প্রশ্নের সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব দিয়ে উত্তর লেখা শুরু হবে। দেখো, প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব থাকে, উত্তরও অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব দিয়ে উত্তর লেখা শুরু করতে হবে। আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা এটা দেখবো আসলে। তাহলে এই যে 6টা নিয়ম, এই 6টা নিয়ম তোমরা অবশ্যই পালন করবে। এটার মধ্যে যদি একটা মিস হয়, তোমাদের উত্তর হবে না, উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, 2 এ 2 পাবে না। ওকে, আরেকটা বিষয় দেখো, প্রশ্নে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড থাকলে উত্তরে ওই ডু, ডাজ, ডিড বাদ দিতে হবে।
এটা একটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে। প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড থাকে তো উত্তরে এই ডু, ডাজ, ডিড তোমরা আর ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ ডু, ডাজ, ডিড ওইটা হেল্পিং ভার্ব হিসেবে নেওয়া হইছে। কখন ডু, ডাজ, ডিড কে হেল্পিং ভার্ব হিসেবে নেওয়া হয়? একটা হচ্ছে প্রশ্ন করার সময়, একটা হচ্ছে নেগেটিভ করার সময়, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ করার সময়। উত্তর লেখার সময় এটা ডু, ডু, ডাজ, ডিড এটা হেল্পিং ভার্বটা উঠে যায়। ওর পরে মেইন ভার্বটাকে উত্তর হিসেবে নিতে হয়। আমরা দেখবো এগুলো সব। তাহলে এই ৭ টা অবশ্যই পালনীয় নিয়মাবলী। যদি তোমরা ১০ এ ১০ পেতে চাও, তাহলে এই ৭ টা নিয়ম তোমাদেরকে মেনে চলতে হবে। ওকে। ওকে, ডাব্লিউ ইজ কোশ্চেন দ্বারা প্রশ্ন হলে যেভাবে উত্তর লিখতে হয়। এবার আমরা শিখব ডাব্লিউ ইজ কোশ্চেনস দ্বারা প্রশ্ন হলে যেভাবে উত্তর লিখতে হয়। যেভাবে উত্তর লিখলে তোমার ২ এ ২ পাবে। হোয়াট কি বা কি এই অর্থে প্রশ্ন করা হয়। হোয়াট দ্বারা প্রশ্ন হলে যেভাবে তার উত্তর লিখতে হয়। তাহলে হোয়াট যদি প্রশ্ন হয় তখন সাধারণত উত্তরটা নাউন জাতীয় হয়। কি বা কি। ওকে। তাহলে এর দেখো যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? দেখ, তাহলে এখানে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্স ডে তাৎপর্য কি? তাৎপর্য কি? তাহলে আমাদের কি করতে হবে? প্রশ্নটা ধরে উত্তর লিখতে হবে। নরমালি ভার্বের পরে দেখো বি ভার্বের পরে সম্পূর্ণ অংশটা লিখলেই প্রশ্নটা চলে আসে। দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এই তারপরে যে ইজ, আমি বলেছিলাম প্রশ্নে যদি বিভাব থাকে উত্তরে বিভাবটাই থাকবে। প্রশ্নে যদি বিভাব থাকে উত্তরও ওই বিভাবটা, প্রশ্নে যদি বিভাবটা মেইন ভার্ব হয় উত্তরও ওই বিভাবটাই মেইন ভার্ব হবে শুরুর সেন্টেন্সটাতে। তাহলে দেখো আমরা গঠনটা দেখি নেই। যে স্ট্রাকচার দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? তাহলে আমাদের এই যে স্বাধীনতা দিবসে তাৎপর্যটা কি? তাৎপর্য কি? তাহলে আমরা স্ট্রাকচার কি হবে? প্রথমে যেটা লিখবে স্ট্রাকচারে যে সাবজেক্ট অফ দ্য কোশ্চেন, কোশ্চেনের সাবজেক্ট। তাহলে কোশ্চেনের সাবজেক্ট হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, কোশ্চেনের সাবজেক্ট। এটাকে তোমরা এটাকে তোমরা শুরুতে দিবে। তারপরে সাবজেক্টের পর ভার্ব, তাহলে প্রশ্নে যদি বিভাব মেইন ভার্ব হয়, প্রশ্নের ভাবটাই এখানে বসবে। তাহলে সাবজেক্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ, ইজ দেখো ডে ইজ, এই দ্যাট দিতেও পারো না পারো, ইজ, হ্যাঁ দ্যাট দাও, তাহলে ইজ দ্যাট, তাহলে এটা তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে প্যাসেজে দেওয়া আছে সুন্দরভাবে, যেটা হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। এই ইন্ডিপেন্ডেন্স ডেটা হচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব, স্টেট ফেস্টিভ্যাল, এর কথা লেখা আছে। তাহলে এটা তাও লেখা আছে, এটা হচ্ছে ন্যাশনাল হলিডে। এই যে এটা উত্তরটা পেয়ে গেছি। এখন একটা সাপোর্টিং লাইন দেখি। দেখো, all offices, educational institutions, shops and factories remain closed on this day. বন্ধ থাকে। The day begins with 31st gunshot. এই দিবসটি শুরু হয় 31টা গানশটের মাধ্যমে। 31 বার আকাশে ফায়ার করা হয়। তাহলে দেখো, তাহলে এই যে তাৎপর্যগুলো, হ্যাঁ। তাহলে দেখো, the significance of our Independence Day is that it is the state biggest state festivals and is also a national holiday. খুব সাধারণ দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সাবজেক্ট ইট, ভার্ব অবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে ইট, এই যে ভার্ব অবজেক্ট। এখানেও সেম, প্রত্যেকটা সেন্টেন্সেই উত্তর সাধারণত ইনডিফিনিট হয়, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে উত্তরে উত্তরে যে সেন্টেন্স লিখবে ওই সেন্টেন্সের শুরুতে বসাবে হচ্ছে প্রশ্নের সাবজেক্টটা, দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তারপরে প্রশ্নের যে ভাবটা আছে ওটা দিবে, দেওয়ার পরে উত্তরটা লেখা শুরু করবে। উত্তরের গঠনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে। হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস আর হেল্ড আদার দেন দ্য প্যারেড? তাহলে প্যারেড কুচকাওয়াজের পাশাপাশি কি প্রোগ্রাম হেল্ড অনুষ্ঠিত হয়? তাহলে হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস আর হেল্ড আদার দেন দ্য প্যারেড? তাহলে এই দেখো, ধরো এই ধরো একটা প্রশ্ন, ধরো এটা একটা
প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস আর হেল্প। তাহলে হোয়াট অর্থ কি বা কি কি এই ভাবটা প্রকাশ করে। তাহলে কি বা কি কি, তাহলে এটাও চাওয়া হয়েছে আসলে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে, নাউন বা নাউন জাতীয়। তাহলে দেখো আনসার দেশ। তাহলে এইভাবেও তুমি উত্তর লিখতে পারবে। যেহেতু হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস আর হেল্ড, কি কি অনুষ্ঠিত হয়, তাহলে আহ, এই যে দেশ 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 আর হেল্ড আদার দ্যান দ্য প্যারেড, এইভাবেও তোমরা উত্তর লিখতে পারবে। আগে নাউন জাতীয় উত্তরটা দিয়ে তারপরে ভাব থেকে পরে অংশ, এভাবেও উত্তর লেখা যায়। দেখো স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, তারপরে বোর্ড রেস অ্যান্ড ডিফারেন্ট কালচার ফাংশনস আর হেল্ড আদার দেন দ্য প্যারেড, আর হেল্ড আদার দেন দ্য প্যারেড। তাহলে আমি এইভাবেও তোমার উত্তর লিখতে পারবে। গঠনটা দেখো, যদি যে হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস আগেই উত্তর দিয়ে লিখতে চাও, আচ্ছা কি কি প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্যারেডের পাশাপাশি, তাহলে এইগুলো দিয়েও শুরু করতে পারবে। নেম অফ সামথিং নাউন জাতীয়, আমি বলেছি হোয়াট দিয়ে প্রশ্ন হলে উত্তরটা হয় নাউন জাতীয় হয়, তাহলে নেম অফ সামথিং। তাহলে আমি দিলাম যে কি কি হয়, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস হয়, বোর্ড রেস হয়, এবং ডিফারেন্ট কালচারাল ফাংশনস হয়। এর নামগুলো দিলাম, দেওয়ার পরে এখন আমি প্রশ্ন থেকে মিল দিব। হ্যাঁ, আই যে আর হেল্ড আদার দেন দ্য প্যারেড, তাহলে উত্তরটা হচ্ছে স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, বোর্ড রেস অ্যান্ড ডিফারেন্ট কালচারাল ফাংশনস আর হেল্ড আদার দেন দ্য প্যারেড, প্যারেডের পাশাপাশি। এই যে আমি আমি ইয়া দিয়েছি, স্ট্রাকচার দিয়েছি। হোয়াট ডিড দ্য ইয়াং ম্যান বিল্ড ইন জঙ্গল, একটা প্রশ্ন ধরো হোয়াট ডিড দ্য ইয়াং ম্যান বিল্ড ইন জঙ্গল, তাহলে উত্তরটা কেমন কিভাবে দিবা। তাহলে হোয়াট ডিড দ্য ইয়াং ম্যান বিল্ড ইন জঙ্গল, আমরা দেখি দ্য ইয়াং ম্যান বিল্ড, দ্য ইয়াং ম্যান বিল্ড, এই যে ইন দ্য জঙ্গল তো দিতে পারো, নাও পারো, এটা পড়েও দিতে পারো। দেখো দ্য ইয়াং ম্যান বিল্ড, কি বিল্ড করছে, এখন তোমরা উত্তরটা দিবে। এ নাইস লিটল হার্ট উইথ উড, ব্যাম্বু অ্যান্ড রিডস। ঠিক আছে, এ নাইস লিটল হার্ট ছোট্ট করে রেখো, সুন্দর, যেটা তৈরি হয়েছে উড দিয়ে, ব্যাম্বু দিয়ে অ্যান্ড রিডস দিয়ে, নলখাগড়া দিয়ে, ঠিক আছে, বেদ দিয়ে। তাহলে ইন দ্য জঙ্গল, দেখো হোয়াট ডিড দ্য ইয়াং ম্যান বিল্ড, উত্তরটাও কিন্তু নাউন জাতীয়, এ নাইস লিটল হার্ট। তাহলে দ্য ইয়াং ম্যান বিল্ড, উত্তরটা আমরা প্রশ্ন শুরু করেছি, দেখো দ্য ইয়াং ম্যান বিল্ড, দ্য ইয়াং ম্যান বিল্ড তৈরি করেছে এ নাইস লিটল হার্ট উইথ উড, ব্যাম্বু অ্যান্ড রিডস, এই তথ্যটা আমি প্রশ্ন থেকে নিচ্ছি। ইন জঙ্গল, এই যে আমি একটা সাপোর্টিং লাইন দিয়ে দিলাম, দেখো হি ওয়ান্টেড টু লিভ ইন পিস দেয়ার, আমি এক সেন্টেন্সে উত্তর দিব না, তাহলে হবে ওয়ান্টেড টু লিভ ইন পিস দেয়ার, সে সেখানে শান্তিতে থাকতে চেয়েছিল। এই যে গঠন দিয়ে দিয়েছি, সাবজেক্ট অফ দ্য কোশ্চেন। এই ধরনের হোয়াট ডিড দ্য ইয়াং ম্যান বিল্ড ইন জঙ্গল, এই প্রথম সাবজেক্ট অফ দ্য কোশ্চেন, দ্য ইয়াং ম্যান বিল্ড, দ্য ইয়াং ম্যান বিল্ড সাবজেক্ট অফ দ্য কোশ্চেন, তার ভার্ব দাও, এই সাবজেক্ট কোশ্চেন দ্য ইয়াং ম্যান, ভার্ব হচ্ছে যে বিল্ড। আমি বলেছি যদি প্রশ্নে ডু ডাস ডিড থাকে তাহলে উত্তরে ওই ডু ডাস ডিড থাকবে না। দেখো কোথাও ডু ডাস ডিড আছে, নাই। প্রশ্নে যদি ডু ডু ডাস ডিড এর পরে যদি একটা ভার্ব থাকে, মানে ডু ডাস ডিড যদি হেল্পিং ভার্ব থাকে, উত্তরে ডু ডাস ডিড থাকে না। এই তখন এই ভার্বটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে দেখো, তাহলে কিভাবে উত্তর লিখবে, হোয়াট ডিড দ্য ইয়াং ম্যান বিল্ড, এই ধরনের প্রশ্ন কিভাবে উত্তর লিখবে, প্রথমে কি করবে, প্রশ্নের সাবজেক্ট নাও, প্রশ্ন সাবজেক্ট দ্য ইয়াং ম্যান, দ্য ইয়াং ম্যান ভার্ব হচ্ছে বিল্ড, এটা পাস্ট টেন্স। আমরা জানি ডু ডাস ডিড এর পরে যে ভার্ব থাকে সেটা ভার্ব ওয়ান হয়। তাহলে আমরা যখন উত্তরে ডিড বাদ দিয়ে এটাকে মেইন ভার্ব করবো, তখন এটা পাস্ট টেন্স করবো। তাহলে দ্য ইয়াং ম্যান যে বিল্ড, দ্য ইয়াং ম্যান বিল্ড কি বিল্ড করছে, উত্তরটা ঢুকাই দেই, এ নাইস লিটল হার্ট, এবার ছোট্ট করে কর, উইথ উড কাঠ দিয়ে তৈরি, ব্যাম্বু বাঁশ দিয়ে, এবং অ্যান্ড রিডস এবং বেদ দিয়ে, কোথায়, এই যে বাড়তি অংশটা, ইন দ্য জঙ্গল। তারপর একটা সাপোর্টিং লাইন কেন তৈরি করছিল, আমাকে সাপোর্টিং লাইন দিতে পারে সে সম্পর্কে। হি ওয়ান্টেড টু লিভ ইন পিস দেয়ার, সেখানে সে শান্তিতে থাকতে চেয়েছিল, বাস করতে চেয়েছিল। ওকে, এবার হোয়াই দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে উত্তরটা কেমন হবে। হোয়াই এর বাংলা হচ্ছে কেন। হোয়াই দ্বারা প্রশ্ন হলে যেভাবে উত্তর লিখতে হয়, দেখো হোয়াই ইজ 2008 ইজ এ সিগনিফিকেন্ট ইয়ার ফর দ্য মালদ্বীপস, ঢাকা বোর্ডে 1900 আসছিল এটা। তাহলে হোয়াই ইজ 2008, তাহলে 2004 কেন, এ সিগনিফিকেন্ট ইয়ার তাৎপর্যপূর্ণ বছর, ফর দ্য মালদ্বীপস মালদ্বীপের জন্য, হোয়াই। তাহলে হোয়াই কেন, তো হোয়াই কেন
তাহলে এর কারণ জানা হয়। তাহলে দেখো প্রথমে কি করছি? প্রথমে প্রশ্নের সাবজেক্টটা নিচ্ছি। প্রথমে প্রশ্নের সাবজেক্টটা নিচ্ছি। তাহলে হোয়াই ইজ 2008 ইজ এ সিগনিফিকেন্ট ইয়ার ফর দ্য মালদ্বীপস। তাহলে আমি প্রশ্নের সাবজেক্টটা লিখছি, ভার্বের পরেই থাকে প্রশ্নের সাবজেক্ট। তাহলে 2008 এ হ্যাঁ, 8 এই যে ইজ আ সিগনিফিকেন্ট ইয়ার ফর দ্য মালদ্বীপস। এই যে উত্তরে বিকজ, হোয়াই দিলে মেইন যে উত্তর শুরু করবা সেটা বিকজ দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে কি করছি? প্রশ্নটা শুরু করছি, উত্তরটা শুরু করছি প্রশ্নটা ধরে। প্রথমে আমি কি করছি? দেখো, এই যে প্রশ্নের যে আমি স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট অফ দ্য কোশ্চেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট অফ দ্য কোশ্চেন, প্রশ্নের যে সাবজেক্ট 2008। প্রশ্নের প্রশ্নের হচ্ছে সাবজেক্ট হচ্ছে 2008। তাহলে 2008 এই যে সাবজেক্ট অফ দ্য কোশ্চেন, তার ভার্ব এই যে ইজ, তাহলে 2008 তারপরে যে এক্সটেনশন মানে প্রশ্নের বাড়তি অংশ। তাহলে 2008 ইজ আ সিগনিফিকেন্ট ইয়ার ফর দ্য মালদ্বীপস। এই যে বিকজ, বিকজ থেকে উত্তর লেখা শুরু। উত্তরের গঠনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কেন এটা তাৎপর্যপূর্ণ 2008টা? বিকজ ইট ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর বিউটিফুল বিচেস। তাহলে এই দেশটি এই বছরে র্যাঙ্কড প্রাপ্ত হয়েছে অ্যাজ দ্য বেস্ট, সবচেয়ে ভালো কান্ট্রি ব্র্যান্ড ফর বিউটিফুল বিচেস। তাহলে সমুদ্র সৈকতের জন্য এক নম্বর ব্র্যান্ড হিসেবে তারা র্যাঙ্ক পেয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাসিলিটিস ফর রিক্রিয়েশন। তাহলে শুধু বিউটিফুল বিচ না, এবং এই বিউটিফুল বিচের যে ফেসিলিটি গুলো আছে সেই জন্য তারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেস্ট কান্ট্রি হিসেবে আহ, সেই পদবি লাভ করেছে। ইট ওয়াজ অলসো র্যাঙ্কড অ্যাজ দ্য সেকেন্ড বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর ন্যাচারাল বিউটি। বিউটিফুল বিচের জন্য এক নম্বর, আর সেকেন্ড বেস্ট কান্ট্রি হচ্ছে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই 2008 সালে তারা এটা পেয়েছে। তাহলে সুযোগ থাকলে অবশ্যই তোমরা মালদ্বীপে ঘুরে আসবে। তাহলে প্রশ্নের শুরুটা হবে এইভাবে যেভাবে দেওয়া আছে, সাবজেক্ট অফ দ্য কোশ্চেন্স, তারপরে প্রশ্নের ভাব। আমি আগেই বলেছি আমাদের অবশ্যই পালনীয় নিয়মাবলীতে প্রশ্নে যদি বিভাব মেইন ভার্ব হয়, উত্তরও ওই বিভাবটাই মেইন ভার্ব হবে। সাবজেক্ট অফ দ্য কোশ্চেন 2008, তারপরে ভার্বটা হচ্ছে ইজ, তার এক্সটেনশন। তাহলে 2008 ইজ আ সিগনিফিকেন্ট ইয়ার ফর দ্য মালদ্বীপস, ফর দ্য মালদ্বীপস। হুম, গেল। হোয়াই ইজ দ্য মালদ্বীপস ইজ এ রিমার্কেবল টুরিস্ট স্পট? কেন? The Maldives, so same structure. The Maldives is a remarkable tourist spot because because of কিসের জন্য? এই যে উত্তরটা দেওয়া আছে সুন্দরভাবে। এই সেম। Why does মেহেরজান look more than her age? মেহেরজানকে তার বয়সের থেকে বেশি দেখা যায় কেন? Why does? Same. The meeting will end 10 minutes. Great. Okay. তাহলে মেহেরজান looks more than her age because ওই যে same structure. সেম স্ট্রাকচার দেওয়া রয়েছে। এই স্ট্রাকচার দিয়ে তোমরা হোয়াই এর উত্তর লিখতে পারবে। ওকে, এবার হোয়েন এর যদি প্রশ্ন হয় তো উত্তরটা কেমন হবে দেখো। তাহলে হোয়েন কখন অর্থে ব্যবহৃত হয়, সময় চাওয়া হয়। হোয়েন দ্বারা প্রশ্ন হলে যেভাবে উত্তর লিখতে হয়, হোয়েন ডাজ দ্য অকেশনস অফ শহীদ দিবস বিগিন। তাহলে হোয়েন ডাজ দ্য অকেশন অফ শহীদ দিবস বিগিন, শহীদ দিবসের এই যে অনুষ্ঠানটি কখন শুরু হয়, কখন শুরু হয়। দেখো দ্য অকেশন অফ শহীদ দিবস বিগিনস, এই যে হোয়েন দ্বারা প্রশ্ন হলে প্রিপোজিশন প্লাস টাইম দিতে হয়। দেখো স্ট্রাকচার দেখো, সাবজেক্ট ফ্রম দ্য কোশ্চিন। প্রথমে হোয়েন দ্বারা যদি প্রশ্ন হয় প্রথমে যেটা করবা সাবজেক্ট ফ্রম দ্য কোশ্চিন, কোশ্চিনের সাবজেক্টটা নিবা। হোয়েন ডাজ দ্য অকেশন অফ শহীদ দিবস বিগিন, তাহলে দ্য অকেশন অফ শহীদ দিবস বিগিন, এই যে সাবজেক্ট পেয়ে গেছে। তাহলে হোয়েন ডাজ দ্য অকেশন অফ শহীদ দিবস বিগিন, তাহলে দ্য অকেশন অফ শহীদ দিবস এটা সাবজেক্ট, দ্য ভার্ব বিগিন। তাহলে এই সাবজেক্ট ফ্রম দ্য কোশ্চিন তারপরে ভার্ব বিগিন, বাকি অংশ যে থাকে। হ্যাঁ, তার প্রিপোজিশন প্লাস টাইম, তারপর হচ্ছে প্রিপোজিশন প্লাস টাইম। এই যে প্রিপোজিশন, হ্যাঁ এই যে এট, টাইম হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং। তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করলে উত্তরটা শুরু হবে প্রিপোজিশন প্লাস টাইম দিয়ে, মানে ইয়াটা মেইন উত্তরটা প্রিপোজিশন প্লাস টাইম। প্রথমে তো কি নিতে হবে, হোয়েন দ্বারা যদি প্রশ্ন হয় প্রথমে নিবে
এই প্রশ্নের সাবজেক্টটা। প্রশ্নের সাবজেক্ট নরমালি ভার্বের পরে দেওয়া থাকে। তাহলে দ্য অকেশন অফ শহীদ দিবস, এটা প্রশ্নের সাবজেক্ট। তাহলে আমি প্রথমে উত্তর লিখব, দ্য অকেশন অফ শহীদ দিবস বিগিন, শুরু হয় at প্রিপোজিশন প্লাস টাইম, কখন? সকালে, at early in the morning, at morning। তাহলে প্রশ্ন when দ্বারা যে প্রশ্ন হলে তোমার মাথায় রাখবে মেইন উত্তর শুরু হয় প্রিপোজিশন প্লাস টাইম, প্রিপোজিশন প্লাস টাইম। ওকে, এটা গেল। when are many more villagers threatened by the running rivers, কখন? তাহলে এই সেম, তাহলে many more villagers are threatened by the roaring rivers, preposition plus time in the monsoon। খুব সহজ, মেইন উত্তর প্রিপোজিশন প্লাস টাইম। প্রথমে প্রশ্ন থেকে নিব অংশটা ওরা। তাহলে when are many more villagers threatened, তাহলে many more villagers are threatened, many more villagers subject, many more villagers are threatened by the roaring rivers in monsoon। তাহলে many more villagers are threatened by the roaring rivers, হ্যাঁ এই যে মনসুন, তাহলে ডিউরিং মনসুন, এই যে প্রিপোজিশন প্লাস এ টাইম। ডিউরিং ইজ মনসুন, প্রত্যেক বর্ষায় মনসুন একটা চলমান সময়, যে ডিউরিং। তাহলে এইভাবে তোমরা উত্তর লিখবে হোয়েনদের প্রশ্ন হলে। হাউ, হাউ দিয়ে যদি প্রশ্ন হয় কিভাবে উত্তর লিখবে? হাউ কিভাবে, কত, কেমন অর্থে প্রশ্ন করা হয়। হাউ কিভাবে, কত, কেমন এইগুলা জানতে প্রশ্ন করা হয়। তাহলে হাউ দেখো, হাউ ক্যান উই রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ shelterless people affected by river erosion। তাহলে যে নদী ভাঙনের আহ, ভাঙনে নদী ভাঙনে অক্রান্ত আশ্রয়হীন মানুষদের সংখ্যাটা আমরা কিভাবে কমাতে পারি, রিডিউস করতে পারি। কিভাবে, কত, কেমন অর্থ প্রকাশ করে। তাহলে হাউ ক্যান উই রিডিউস, কিভাবে আমরা কমাতে পারি দ্য ইনক্রিজিং নাম্বার, এই বর্ধিত সংখ্যাটা কার, কিসের? অফ শেল্টারলেস পিপল, আশ্রয়হীন মানুষের, যেটা এফেক্টেড বাই রিভারেশন, যেটা নদী ভাঙনের ফলে অক্রান্ত হয়তো যারা হয়েছে। ওকে, তাহলে প্রথমে কি করবো আমরা, স্ট্রাকচার দেখে নেই। প্রথমে হচ্ছে সাবজেক্ট ফ্রম দ্য কোশ্চেন, প্রথমে সাবজেক্ট ফ্রম কোশ্চেন। তাহলে হাউ ক্যান উই রিডিউস, তাহলে উই ক্যান রিডিউস, যে উই সাবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট। তাহলে উই ক্যান রিডিউস দ্য বাড়তি অংশ, দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল এফেক্টেড বাই রিভারেশন। এখন হ্যাঁ, রিভারেশন, এফেক্টেড বাই রিভারেশন। এখন উত্তরটা লিখতে হয় সাধারণত বাই। দেখো মেইন উত্তর শুরু হয়, হাউ দিয়ে প্রশ্ন হলে মেইন উত্তর শুরু হয় বাই, বাই দ্য হেল্প অফ, উইথ, থ্রু। এই যে এই বাই অথবা বাই দ্য হেল্প অফ, উইথ বা থ্রু। প্রথমে তো প্রশ্ন থেকে সাজায় নিবা তুমি। তাহলে হাউ ক্যান উই রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ shelterless পিপল এফেক্টেড বাই দ্য রিভারেশন, তোমরা লিখবা উই ক্যান রিডিউস, প্রশ্ন সাবজেক্ট, প্রশ্নের ভার্ব। উই ক্যান রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ shelterless পিপল এফেক্টেড বাই দ্য রিভারেশন, এই যে বাই, এই যে বাই টেকিং প্রম্পট অ্যাকশন, বাই টেকিং প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। এই যে বাই দ্য হেল্প অফ টেকিং, তুমি নিতে পারো বাই টেকিং প্রম্পট অ্যাকশন, বা বাই দ্য হেল্প অফ টেকিং প্রম্পট অ্যাকশন, বা উইথ টেকিং প্রম্পট অ্যাকশন। তাহলে এই যে হাউ দিয়ে প্রশ্ন হলে উত্তরটা নরমালি মেইন উত্তর যায় হচ্ছে বাই, বা বাই দ্য হেল্প অফ, বা উইথ, বা থ্রু। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, হাউ ডু উই পে হোমেজ টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি কিভাবে আমরা শ্রদ্ধা জানাই, প্রদর্শন করি। এই যে প্রশ্ন থেকে লিখছো, প্রশ্ন থেকে আমরা উত্তর নিচ্ছি। তাহলে উই পে হোমেজ টু দ্য মার্টার। দেখো প্রশ্ন থেকে লিখছি, মাইরা আমি তো ক্লাস নিচ্ছি আম্মু, আমি পরে দেখবো। তা দেখো আমরা কি করছি, আমরা প্রথমে প্রশ্নের সাবজেক্ট নিচ্ছি যে উই, তারপর ভার্ব নিলাম উই পে। আমি আগেই বলেছি ডু ডাজ ডিড যদি থাকে মেইন ভার্ব হিসেবে তোমরা এটা গ্রহণ করবে না, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে উই পে হোমেজ টু দ্য মার্টার্স, যে বাই, তারপরে দিবা বাই, কিভাবে পে করি, এই যে বাই, বাই দ্য হেল্প অফ, উইথ, বা এই যে থ্রু। তাহলে থ্রু দ্য গান শার্টস, ঠিক আছে, গান শটের মাধ্যমে, অ্যান্ড প্যারেডস, থ্রু দ্য গান শটস অ্যান্ড প্যারেডস বাই ডিফারেন্ট ফোর্সেস প্লেসিং। এই দেখো তাহলে বিভিন্ন বাহিনীর দ্বারা
কি গানশট এবং প্যারেডের মাধ্যমে আমরা তাকে সম্মান জানাই। আরো কি হবে? প্লেসিং ফ্লোরাল রেটস, পুষ্পস্তবক অর্পণ করে বাই ভিআইপিস। তারপরে কি হবে? অর্গানাইজিং ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করে। ইলুমিনেটিং ইম্পর্টেন্ট বিল্ডিংস, গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকিত করে। এগুলো সব প্যাসেজে দেওয়া থাকবে। খালি তোমাকে ইউ হ্যাভ টু এনাফ ওয়াইজ টু ফাইন্ড আউট দোজ সেন্টেন্সেস ফর অ্যান্সার্স। তাহলে অ্যান্সার গুলো ওই সেন্টেন্স গুলো তোমাকে ইংলিশটা পড়ে এবং অবশ্যই বুঝে ওই লাইনগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, উত্তরের লাইনগুলো। তারপরে তোমার প্রশ্ন যেটা সাজিয়ে নিয়ে উত্তরগুলো তোমরা বসিয়ে দিতে হবে। খুবই সিম্পল একটা বিষয়। স্ট্রাকচার তো দিয়েছি, সবচেয়ে ইজিয়েস্ট স্ট্রাকচার। হোয়ার দিয়ে যদি প্রশ্ন হয়, হোয়ার ইজ দ্য প্যারেড হেল্ড অন 26 মার্চ, হোয়ার এটাও প্রিপোজিশন প্লাস প্লেস। হোয়েন হলে প্রিপোজিশন প্লাস টাইম, আর হোয়ার হলে প্রিপোজিশন প্লাস প্লেস। দেখো তাহলে উত্তরটা কি হবে? দ্য প্লে, দ্য প্যারেড। দেখো দ্য প্যারেড ইজ হেল্ড অন 26 মার্চ অ্যাট, এর পরে জায়গাটার নাম। তাহলে মেইন উত্তর হচ্ছে প্রিপোজিশন প্লাস প্লেস। হোয়ার মানে জায়গাটা এসে কোথায়, তাহলে উত্তরটা শুরু হবে আগে প্রশ্ন থেকে সাবজেক্ট নাও, দ্য প্যারেড ইজ হেল্ড অন 26 মার্চ, 26 মার্চ at the national, হ্যাঁ ম্যাডাম, লিলি ম্যাডাম ফোন দিচ্ছেন? জি জি ক্লাস নিচ্ছি ম্যাডাম, আর আমার 2 মিনিট আছে। আর 2 মিনিট আছে ম্যাডাম। ওকে থ্যাংক ইউ ম্যাডাম। এই যে প্রিপোজিশন প্লাস এই জায়গার নাম, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট হাউস। তাহলে সাপোর্টিং লাইন দিচ্ছি ইচ্ছা মতো, সাপোর্টিং লাইন ওই বিষয়ে সাপোর্টিং লাইন দিতে হবে। অ্যান্ড দ্য মেম্বার্স অফ আওয়ার ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ অ্যান্সার্স অ্যান্ড ভিডিবিস টেক পার্ট ইন দ্য প্যারেড। খুব ইজিয়েস্ট। ওকে, এগুলো হচ্ছে নেক্সট কোশ্চিন, তোমরা দেখে নাও, আমি আর সময় কম, তোমরা এটা পরে নোট করে নিতে পারো যে হু দিয়ে প্রশ্ন হলে হু দিয়ে যে সাবজেক্ট কোনো কোশ্চিন, নাউন নাউন ফ্রেজ, এই সাপোর্টিং লাইন, খুব সহজ। আমি দিয়ে দিচ্ছি এগুলো, তোমরা এগুলো নোট করে নিবে। সময় শেষের দিকে, লাস্ট। স্যার ক্লাসটা ওয়েবসাইটে দিয়েন স্যার। ওকে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে। আর এটা অবশ্যই নোট করবে, আমি বাড়তি অংশটা আমি পরের দিন দিয়ে দিব, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো আসসালামু থাকবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।